হন্টিং অ্যাডেলাইন চ্যাপ্টার 18 দ্য ম্যানিপুলেটর। অজানা। যখন তুমি ঘুমাও তখন তোমাকে ভীষণ সুন্দর লাগে। টেক্সটটা পড়ার সঙ্গে সঙ্গে আমার হৃদয় ধক করে ওঠে। রাতের টেবিলে রাখা গোলাপ দেখে আমি ইতোমধ্যেই বুঝেছিলাম ওই হারামজাদা আমার বাড়ির ভেতর ঢুকেছিল। কিন্তু কোনো লজ্জা ছাড়াই এভাবে মেসেজ পাঠানোয় আমার রাগে ও লজ্জায় গাল গরম হয়ে ওঠে। গত রাতে আমি সম্পূর্ণ অচেতন অবস্থায় ছিলাম, আর সেই সময় কোনো একজন পুরুষের আমার উপর দাঁড়িয়ে আমাকে দেখার কথা ভাবতে গায়ে কাঁটা দেয়। সত্যি বলতে ওর মতো বিকৃত একজন মানুষকে কল্পনাও করা যায় না। ম্যাক্স আমাদের ডিনারে হানা দেওয়ার পর থেকে দায়া আর আমি ভীষণ অস্বস্তিতে ভুগছি। মুডটাই নষ্ট হয়ে গিয়েছে। আমরা সেই অস্বস্তি দূর করতে বার হ্যাপিংয়ে গিয়েছিলাম। আমরা একে অপরের জন্য র্যান্ডমলি মেনু থেকে ড্রিঙ্ক বেছে নিয়েছিলাম, আর রাতের শেষে আমরা দুজনেই বেশ নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। আমি সারা রাত চেষ্টা করেছিলাম ম্যাক্সের কথা না ভাবার, কিন্তু তার হুমকি আমার মাথার ভেতরেই রয়ে গিয়েছিল। এক ফাঁকে বাবার মতো করে সময় পেলে সেটা আমাকে মনে করিয়ে দিচ্ছিল এখনও অবস্থার কোনো উন্নতি হয়নি। সারা দিন ধরে লেখার চেষ্টা করেছি, কিন্তু হাজার শব্দ লিখতে পারিনি। অবশেষে হাল ছেড়ে দিয়ে আমি রুমে গিয়ে অপ্রয়োজনীয় টিভি দেখতে শুরু করলাম। আমি বললাম, তোকে খুন করার পরও দেখতে সুন্দর লাগবে। আমি বুঝতে পারি না কেন ওকে রিপ্লাই দিলাম। আসলে আমার উচিত এটার রিপোর্ট পুলিশে করা। তারা ভাববে আমি ইচ্ছে করে ওকে উস্কাচ্ছি। আসলে আমি ওকে উস্কাচ্ছি, কিন্তু ম্যাক্সের হুমকির পর আর কোনো ঝামেলা তৈরি করতে চাই না, যাতে স্টকারের জন্য রিপোর্ট করে ওর সন্দেহের মধ্যে না পড়ি। আর আর্চির নিখোঁজ হওয়ার পর যে অভিযোগগুলো করেছিলাম, আশা করি সেগুলো হারিয়ে গেছে। কখনো ভাবিনি যে আমার একমাত্র প্রমাণ হারিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করব, কিন্তু ম্যাক্সের হুমকি আমাকে অদ্ভুতভাবে বেশি ভয় পাইয়ে দিচ্ছে। হয়তো আমি আগের স্টকারের ক্ষেত্রে মিথ্যা নিরাপত্তার বোধ পোষণ করছি। ও আমাকে ভয় পাইয়ে দিয়েছে, কিন্তু শারীরিকভাবে আঘাত করার কোনো ইচ্ছে ওর মনে হয়নি, বরং উল্টোটা করেছে। আর সে ভাবনা আমাকে অসুস্থ করে তোলে। অন্যদিকে ম্যাক্স ঠিকই আঘাত করবে, সেটা আমি জানি। অজানা আরও একটি মেসেজ। বন্দুকই কি তোমার জন্য যথেষ্ট ছিল না? মজার বিষয়। আমি ফোন বিছানায় ফেলে দেই, তারপর মাথা হাতে ধরে বসি, কিন্তু তখনই মনে পড়তেই মাথা দ্রুত উঠে যায়। হারামজাদা গত রাতেও আমাকে ঘুমাতে দেখেছিল, এর মানে আবারও আমার বাড়ির ভেতর ঢুকেছিল। আমার গাল থেকে সমস্ত রক্ত যেন টেনে নেওয়া হয় যখন বুঝতে পারি আমি ঘুমাতে যাওয়ার আগেই সে বাড়ির ভেতর ঢুকে পড়েছিল। গতবারও সে এটাই করেছিল, আর গত রাতে আমি একদমই স্বাভাবিক অবস্থায় ছিলাম না। মনে আছে গিগির ডায়েরি পড়েছিলাম কিছুক্ষণ, কিন্তু আসলে কি পড়েছি কিছুই মনে নেই। আমার দৃষ্টি আলমারির দরজার দিকে চলে যায়। ফ্রিজের উপর ম্যাগনেটের মতো ওটা বড় স্লাইডিং দরজার আলমারি। আমি দরজার ছোট ফাঁকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাই। আমার শরীর যেন স্বয়ংক্রিয়ভাবে নড়ে ওঠে। আমি বিছানা থেকে ঝাঁপিয়ে উঠে আলমারির দিকে দৌড় দেই। কোনো চিন্তা করার সুযোগও পাই না। যদি সে সত্যি ভেতরে থাকে আমি কি করতাম তা আমি নিজেও জানি না। সম্ভবত ভয়ে প্যান্টে প্রস্রাব করে দিতাম। আমি দরজাগুলো খুলে ফেলি, আর দেখি শুধু এমন কিছু জামাকাপড় ঝুলছে যেগুলো আমি প্রায় পরিই না। এখানে তার লুকানোর কোনো সুযোগ নেই। আলমারিটা গভীর নয়, আর ওর মতো 6 ফুটের বেশি লম্বা মানুষ লুকানোর মতো যথেষ্ট বড়ও নয়। তবুও আমি কাপড়গুলো টেনে টুনে খুঁজে দেখি। যখন নিশ্চিত হই ও নেই, তবু আরও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকি। কাপড়গুলোর আগে সরিয়ে দেই বারবার। নিজেকে বলি, নিজেকে সামলাও এডি, তুমি যেন চাইছো সে এখানে থাকুক। এক দীর্ঘ শ্বাস ফেলি আর মুখ ফিরিয়ে নেই। অ্যাড্রেনালিন ধীরে ধীরে কমে আসে। রুমে আর কোথাও লুকানোর জায়গা দেখি না। রুমটা বিশাল হলেও এখানে খুব কম ফার্নিচার। এখন আমি নিজেই নিজেকে বোকা মনে হচ্ছে। আমি বিছানায় বসে পড়ি, পা গুটিয়ে ফোনের দিকে তাকিয়ে থাকি, যেন ওটা একটা ইঁদুর ধরার ফাঁদ, আর ওতে একটা বড়সড় গৌদা সিজ রাখা আছে, একদম প্রিমিয়াম গৌদা সিজ। ফোনটা হঠাৎ আলো বেজে ওঠে। বিছানার কম্পন পায়ের মধ্য দিয়ে উপরে চলে আসে। আমি ফোনটা টেনে নেই। আমি গৌদা সিজ ভীষণ পছন্দ করি। ধ্যাত,
অজানা লোকটা মেসেজ করলো, আজ রাতে তোমাকে দেখব ছোট ইঁদুর। আমি দাঁত কটমট করে উঠি। আমি লিখি, আমার বাড়ির বাইরে থেকে দেখবি, আর ভালো হয় যদি পুলিশের হাতকড়া পরা অবস্থায় থাকিস। অজানা লোকটা লিখল, আমাকে হ্যান্ডকাপ পরাতে পুলিশের প্রয়োজন নেই বেবি, তুমি চাইলে যা খুশি করতে পারো আমার সাথে। আমার রক্ত যেন এক এক সময় এক এক দিকে দৌড়াচ্ছে, আর তার সাথে আমার হৃদয়ও উল্টে পাল্টে দিচ্ছে। তার হ্যান্ডকাপ পরা অবস্থায় আমার বিছানায় শুয়ে থাকা ভাবতে আমার নিচের তীব্র স্পন্দন শুরু হয়ে যায়। তার সে পাপময় হাসি আর তার সে দুটো অমিল চোখের দৃষ্টিতে আমার দিকে তাকানো, যেমনভাবে সে আমাকে বন্দুকের নল দিয়ে ছুটছিল, যেন আমি ছোট একটা ইঁদুর আর সে আমাকে খেতে চাইছে। সে গোদাচিজ গালে ফুলিয়ে রাখা অবস্থায় ফাঁদে আটকানো ইঁদুর। ধ্যাত, আমি হাত কাঁপতে কাঁপতে মাথা থেকে এই চিন্তা সরানোর চেষ্টা করি, কিন্তু ভাবনাটা একবার ঢুকে গেলে আর বের হয় না। আমি পা সোজা করে বসি, পুরো একসাথে চেপে ধরি, কিন্তু তাতে নিচের তীব্র স্পন্দন কমে না, বরং ভিজে যাওয়া অনুভূতিটা আরও বাড়তে থাকে। আরেকটা পিং করে ফোন কম্পন করে ওঠে। আমি দেখতে চাই না, কিন্তু নিজের উপর কোনো নিয়ন্ত্রণই নেই। অজানা লোকটা লিখে, তুমি কি তোমার ছোট্ট পুষি নিয়ে খেলছো ছোট ইঁদুর? তোমার খেয়ালি মাথায় আমার হ্যান্ডকাপ করা ভাবনা নিয়ে নিজের পুষিতে হাত দিচ্ছ। আমি লিখলাম, তুই ঘৃণ্য, কিন্তু এটাই তো আমি করতে শুরু করেছি। মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে মনে হলো সে যেন আমাকে চালাচ্ছে, তার কথা মতো সব করাচ্ছে। আমার হাত পেনটির ভেতর চলে যায়, আঙ্গুল হালকা করে ফুলে থাকা ক্লিটে ছুঁয়ে যায়। এমনকি আমি যখন ওকে অপমান করে রিপ্লাই লিখছিলাম তখনও। আমি একটা লম্বা টি শার্ট আর আরামদায়ক পেন্টি পরে আছি। এই পাতলা কটনের নিচে নিজেকে নগ্ন আর উন্মুক্ত মনে হচ্ছে। যখন পা আলাদা হয়ে যেতে থাকে, আমি হাতটা বের করে নিই, যেন আগুনে হাত দিয়ে ফেলেছি। নিজের উপর রাগে ফোঁস করে উঠি। অজানা লোকটা লিখে, আর তুমি মিথ্যাবাদী। আমি লিখি, দ্যাট, দূর হও। অজানা লোকটা লিখে, পরের বার যখন আমাকে দূর হতে বলবে, তোমার ক্লিট থাকবে আমার দাঁতের মধ্যে। আমার নিচের ঠোঁট কামড়ে ধরি। আমি তীক্ষ্ণভাবে ঠোঁট কামড়াই। তার স্পর্ধায় অবাক হয়ে যাই, কিভাবে এমন দুঃসাহসী হয়। আর তবুও আমি তাতে ভীষণভাবে উত্তেজিত হই। ফোনটা মুঠো করে ধরতে ধরতে নিজের উপর ঘৃণা আরও বাড়তে থাকে। যত এই কথোপকথন এগোতে থাকে, আমার আঙ্গুল কাঁপতে থাকে ওকে আবার দূর হতে বলার জন্য। ওই হারামজাদা জানেই না আমি কতটা বিরোধী স্বভাবের। আমাকে কিছু করতে না হলে বললে আমি সেটাই করতে চাই আরও বেশি। আর এমন হুমকির পর আমি ভীষণভাবে লোভে পড়ে যাই। আবারও হৃদয় দৌড়ে ওঠে বুকে, আর আমার বুড়ো আঙ্গুল কিবোর্ডের উপর চলে যায়। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকি। সেখানে লেখা দুটো শব্দ। আঙ্গুল সেন্ড বাটনের উপর থমকে থাকে। আমার এই ছায়া স্টকার এর আগেও প্রমাণ করেছে যে সে তার হুমকি বাস্তবে রূপান্তর করে। তাহলে আমি কেন এটা করতে চাই? নিজের স্টকারকে ইচ্ছে করে উস্কায় আর তাকে নিজের পুশিতে মুখ দিতে বলে। আমি ফোনটা ছুড়ে দেই ঠিক তখনই যখন আমার আঙ্গুল সেন্ড বাটনের উপর দিয়ে স্ক্রল করে যায়। মেসেজটা উড়ে যায়, আর আমি জানি আমি একটা বড্ড বোকামি করে ফেললাম। ধ্যাত ধ্যাত ধ্যাত। আমি আবারও মাথা হাতে নিয়ে বসে পড়ি। আঙ্গুল চুলের মুঠো ধরে এমনভাবে টানে যে চুলের গোড়া থেকে ব্যথার সূচ ফোটার মতো অনুভূতি হতে থাকে। পিং। বুকের ভেতরে দৌড়ানো পেশিটা গলা বেয়ে উঠে আসে। আমি তাকাতে পারি না। হঠাৎ করে দাঁড়িয়ে যাই। অস্থির একটা শক্তি সারা স্নায়ুতে ছড়িয়ে পড়ে। শরীর কেঁপে ওঠে। কিছু একটা করতে হবে, মনোযোগ অন্যদিকে নিতে হবে। ফোনটা হাতে নিয়ে আমি দৌড়ে হল দিয়ে যাই। কাঠের কেকিয়ে ওঠা সিঁড়ি বেয়ে নিচে নেমে রান্নাঘরে ঢুকি। রুমটা অন্ধকার, ভৌতিক, কিন্তু আমি একঘেয়েমি করে কোনো বাতি জ্বালাই না। পিং। কাঁপতে কাঁপতে নানার রেখে যাওয়া হুইস্কি থেকে 2 আঙ্গুল পরিমাণ গ্লাসে ঢালি। তারপর বোতলটা তুলে দেখি আর খুব বেশি বাকি নেই। হারামজাদা এক চুমুকে পুরো গ্লাস ঢেলে দেয় গলায়। দোয়াটে একটা স্বাদ, সাথে সাইট্রাসের আভাস। গলিয়ে নিতে নিতে ভেতরটা জ্বলতে থাকে। দেহের ভেতরটা যেন আগুনে ভরে যায়, যেন আমি এমনিতেই জ্বলছি না। আরেকবার 2 আঙ্গুল পরিমাণ ঢেলে নেই, সেটাও গিলে ফেলি এক চুমুকে। এবার কিছুটা সাহস জোগাড় করে ফোনের স্ক্রিনের দিকে তাকাই। অজানা লোকটা লিখে, ও ছোট ইঁদুর।
অজানা লোকটা আবারও লিখে, তোমাকে খাওয়ার জন্য আমার তর সইছে না। আমি যখন শেষ করব তখন তোমার কিছুই বাকি থাকবে না। হারামজাদা। এক ঠান্ডা কাঁপুনি সারা দেহে ছড়িয়ে পড়ে, আর আমি ফোনটা ফেলে দেই। ফোনটা রান্নাঘরের আইল্যান্ডের উপর পড়ে শব্দ করে। ঈশ্বর, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? আমি জোরে জোরে বলি, কণ্ঠস্বর শুনশান বাতাসে মিলিয়ে যায়। অবশ্যই সে কোনো উত্তর দেয় না, কখনোই দেয় না। আমি আসলে ঈশ্বরের সাথে নয়, নিজেকেই বলছি। এই বাড়ির ভেতরে ভূতদের সাথে বলছি, তাদেরও কোনো উত্তর নেই। ধ্যাত, ঘুমাতে যাচ্ছি। আমি সিঁড়ি বেয়ে উঠে যাই, টিভিটা বন্ধ করি, বিছানায় ঢুকে ফোনটা চার্জে দিয়ে কম্বলটা মাথার উপর টেনে দেই। এখানে নিচে কোনো দানব আমাকে ধরতে পারবে না। আমি নিরাপদ। অস্পর্শ। উরুর মধ্যে টানটান ব্যথা উপেক্ষা করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি। মাথার মধ্যে এলোমেলো চিন্তা ভাসলেও শেষমেশ আমি এক অশান্ত ঘুমে তলিয়ে যাই। আমি এপাশ ওপাশ করি, কম্বলের নিচে শরীর গরম হয়ে ওঠে, কিন্তু অবচেতনভাবে আমি কম্বল চোখের উপর যেতে দেই না। রাতের কোনো এক সময় আমি অনুভব করি রুক্ষ চামড়া আমার বাহুর উপর দিয়ে যাচ্ছে। স্বপ্ন থেকে ধীরে ধীরে সরে এসে মনে হয় আমি ঘন কুয়াশার নিচে চাপা পড়ে আছি। কোনো রুক্ষ কিছু আমার একটি কবজিতে চেপে বসে আমাকে আরও সজাগ করে তোলে। যখন অন্য কবজিতেও সেই রুক্ষ অনুভূতি শক্ত করে বসে, এখনই আমি বাস্তবতায় ফিরতে শুরু করি। চারপাশের সব কিছু হঠাৎ করে স্পষ্ট হয়ে আসে, আর অর্ধঘুমের মধ্যেও আমি বুঝি কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। মুখটায় টানটান অনুভূতি হচ্ছে, আর শরীর উন্মুক্ত হয়ে আছে। আমি অনুভব করি কম্বলটা বুকে পেটের উপর দিয়ে নামতে নামতে নিতম্ব পর্যন্ত চলে যাচ্ছে। ঠান্ডা বাতাস স্তনের বোঁটাগুলোকে শক্ত করে তোলে, আর আমি আঁতকে উঠে জেগে যাই। চোখ বড় করে খুলি, আর নিঃশ্বাস গলায় আটকে যায় যখন দেখি আমার পায়ের ফাঁকে একটা অন্ধকার অবয়ব বসে আছে। সঙ্গে সঙ্গে আমি আতঙ্কে আক্রান্ত হই। হৃদয় দৌড়ে চলে, অ্যাড্রেনালিন ছুটে যায়। আমি চিৎকার করার চেষ্টা করি, কিন্তু মুখে কিছু একটা শক্ত করে চেপে বসেছে। চোখ বিস্ময়ে বড় হয়ে যায় যখন বুঝতে পারি মুখ টেপ দিয়ে আটকানো। কয়েক সেকেন্ডের মধ্যে সব উপলব্ধি একসাথে আছড়ে পড়ে। আমার হাত দুটো উপরে, বিছানার হেডবোর্ডে মোটা দড়ি দিয়ে বাঁধা। দড়ির ফাঁক দিয়ে হাত বের করার জন্য প্রাণপণে চেষ্টা করি, কিন্তু কোনো লাভ হয় না। আমি মরিয়া হয়ে লড়াই করতে থাকি, কিন্তু শরীর খুব বেশি নড়তে পারছে না। মোটা উরু দুটো আমাকে শক্ত করে আটকে রেখেছে। আমার স্টকার আমার উপর হেলে আছে, তার মুখ ছায়ার আড়ালে। আমি দড়ির সাথে লড়াই করতে থাকি, কিন্তু তাতে আমার ত্বক কেবল ছিঁড়ে যেতে বসে। তোমাকে কি বলেছিলাম ছোট ইঁদুর? সে ফিসফিস করে বলে। গভীর কণ্ঠস্বর প্রায় শোনা যায় না। আমি তার দিকে তাকাই না। দৃষ্টি আটকে থাকে আমাকে পুরোপুরি অসহায় করে রাখা দড়ির উপর। যা বলেছিল তাতে আমার কিছু যায় আসে না। আমাকে ছেড়ে দাও। আমি ট্যাপের নিচে চিৎকার করি, কিন্তু শব্দগুলো অস্পষ্ট, বোঝা যায় না। সে আমার নিতম্বে হাত রেখে আমাকে বিছানায় ঠেলে দেয়। তার শক্ত খসখসে হাতে স্পর্শ পেয়ে আমার দেহে বৈদ্যুতিক শক ছুটে যায়। ভয়ে আমার মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমি আর যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে পারি না। আমার শরীর বাঁচার জন্য সর্বশক্তি দিয়ে লড়াই করে, কিন্তু সব ব্যর্থ। সে অনেক বড়, অনেক ভারী, অনেক ভয়ানক। আমি হতাশায় চিৎকার করি, তাকে লাথি মেরে ফেলার চেষ্টা করি। সে হাসে। সে হাসির শব্দে আমার মেরুদণ্ড বরফ হয়ে যায়। আমি স্থির হয়ে যাই, দম নিতে নিতে। চুল এলোমেলো হয়ে মুখে এসে চোখ ঢেকে দেয়, তাতে তার মুখ দেখাও বন্ধ হয়। যদিও আমি ওর মুখ দেখতে চাইও না। ওর মুখটাও এক ধরনের অস্ত্র। সে আলতো করে আমার মুখ থেকে চুল সরিয়ে দেয়। স্পর্শে এক ধরনের কোমলতা থাকে। যার বিষয় হলো, তুমি এখনো শিখলে না যে আমি আমার হুমকি সবসময় বাস্তবে রূপ দেই। সে ফিসফিস করে বলে, ধ্যাত, দূর হ। আমি যতটা সম্ভব স্পষ্টভাবে বলার চেষ্টা করি ট্যাপের নিচ থেকে। শব্দগুলো অস্পষ্ট, কিন্তু সে ঠিকই শুনতে পায়। সে রুক্ষভাবে আমার মুখ ধরে, তার মুখটা আমার মুখের কাছে নিয়ে আসে। তার নিঃশ্বাসে পুদিনা আর ধোঁয়ার গন্ধ ভেসে আসে। আমাকে বিরক্ত করে যাও অ্যাডেলিন। আমি তোমাকে কষ্ট দিতে পছন্দ করি। তোমার কান্নার শব্দ আমার কাছে সঙ্গীতের মতো। আমি তার সাথে লড়াই করি। মুখ দিয়ে অস্পষ্ট শব্দে গালাগালি বের হয়। আবারও তার হাসির শব্দ কানে আসে। তুমি খুবই খারাপ মেয়ে ছোট ইঁদুর, সে ধীরে বলে।
গভীর কণ্ঠ তার গলায় কম্পন তোলে। আর আমি পছন্দ করি খারাপ মেয়েদের কি পরিণতি হয় তা দেখাতে। ঘাম আমার কপালে ফোঁটা ফোঁটা হয়ে নামে, পিঠ বেয়ে গড়িয়ে পড়ে। আমি এখনও আতঙ্কে কাঁদছি, কিন্তু কিভাবে যে এখান থেকে বের হব কোনো ধারণা নেই। যখন বুঝতে পারি আমি পারবো না, চোখে পানি এসে যায়। তার আগের কথা মনে পড়ে যায়। তুমি এখানে এড়িয়ে যেতে পারো না আমাকে। তার খসখসে আঙ্গুল আমার টি শার্টটা তুলতে শুরু করে। কালো লেসের প্যান্টটি আর সমতল প্যাড বেরিয়ে আসে। আমি দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব করতে পারছি তার চোখ আমাকে গিলে খাচ্ছে। সে শার্ট তুলতে তুলতে আমার স্তন পর্যন্ত পৌঁছে দেয়। তার শ্বাস ধরা শব্দ শোনা যায়। তার কামনা প্রকাশ পায়। স্তনের বোঁটা শক্ত হয়ে উঠেছে। কিন্তু হারামজাদা যদি ভাবে এটা তার জন্য, তবে সে বদ্ধ উন্মাদ। তুমি একদম অসাধারণ। সে শ্বাস নেয়। তার হাত পেটে ঘোরে, যেখানে 4 দিন আগে জোর করে তৈরি করা দাগগুলো এখনো রয়ে গেছে। ধ্যাত, দূর হ। আমি আবার গর্জিয়ে উঠি। আমার কোনো আপত্তি নেই, সে বলে, তার কণ্ঠে কামনা ও প্রত্যাশার ছায়া। আমার চোখ বড় হয়ে যায় যখন তার আঙ্গুল পেন্টির কোমরবন্ধের নিচে চলে যায়। সংবেদনশীল ত্বক ছুঁয়ে সতর্ক করে দেয় সে কি করতে যাচ্ছে। আমি দম আটকে শিহরণ সামলানোর চেষ্টা করি। এমনকি যখন সে একটানে পেন্টি হাঁটু পর্যন্ত নামিয়ে দেয়, আমি আবার লড়াই শুরু করি। তাকে শক্তভাবে লাথি মারি। একটা ভালো লাথি তার বুকে লাগে। সে লাথির ধাক্কা সামলে নেয়, আবার ঠেলে দেয়। তাতে আমার পায়ে ব্যথার শক ছুটে যায়। এই সময়টুকুতে সে পুরো পেনটি পা থেকে নামিয়ে ফেলে। পেনটি ফেলে না দিয়ে গুটিয়ে তার পকেটে ঢুকিয়ে নেয়। ওহ, কি ঘৃণ্য! আমি বুকের ভেতর থেকে গর্জাই। আবার মরিয়া হয়ে লাথি মারি। দুটো পা দিয়ে একসাথে লাথি দেয়, সব শক্তি দিয়ে। সে তার মুখে লাগার আগে দুটো পা ধরে ফেলে। ধ্যাত! আমি পাঁজরের উপরিভাগ তুলে দেই। লড়াই করতে থাকি। সে দ্রুত পা দুটো ধরে, তার মুখে লাথি না খেয়ে এড়িয়ে যায়। তারপর সে পা দুটো অ্যাপার্ট করে ফেলে, হাঁটু বিছানায় চেপে ধরে। আমার পুশি তার সামনে উন্মুক্ত করে দেয়। যা মনে হচ্ছিল দীর্ঘ সময়, তা আসলে 15 সেকেন্ডেও লাগেনি। আমি নিজেকে শান্ত করার চেষ্টা করি। বুক ওঠানামা করে। আমি জানি যদি লাফাই তাহলে আমার পুশি তার মুখের আরও কাছে চলে যাবে, আর ওই হারামজাদা ঠিক এটাই চায়। অভূতপূর্ব এক রাগ শরীরের প্রতিটি কোষ ভরিয়ে দেয়, ভয় আর অসহায়ত্বকে সরিয়ে দেয়। আমি টেপের নিচে চিৎকার করি, রাগে ও গালাগালিতে ভরে উঠি যখন তার চোখ আমার কেন্দ্রে গিয়ে বসে থাকে। চাঁদের আলোতে খুব বেশি দেখা যায় না, কিন্তু তার কোনো সমস্যা নেই। সে আগেও এটা দেখেছে। সে গভীরভাবে শ্বাস নেয়। ধ্যাত, ঠিক যেমনটা মনে ছিল, ঠিক তেমন মিষ্টি গন্ধ। সে নিচু হয়ে আমার পেলভিসের উপর একটা আলতো চুমু খায়। আমি পিঠ বেঁকে উঠে যাই, শরীরকে বিছানায় ঠেলে দেই, তার চুমু থেকে দূরে সরে যেতে। আমি নাক দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নেই, রেগে থাকা ষাঁড়ের মতো। নিজের উপর ঘৃণা আর তার উপর ঘৃণার সাথে লড়াই শুরু হয়। আমি জানি এটা আমি নিজে ডেকে এনেছি। আমি তাকে উস্কেছি যখন সে আগে সতর্ক করেছিল, কিন্তু কিছু যায় আসে না। আমি ভীষণ বোকা, একগুঁয়ে, সেই অদ্ভুত রোমাঞ্চে বুঁদ যা থেকে বের হতে পারি না। সে আমার নিতম্ব শক্ত করে ধরে টেনে নামিয়ে আনে। দড়ি টান টান হয়ে যায়, আর তার কাছে আমার পুষের উপর পূর্ণ অধিকার চলে যায়। আরেকটা নরম চুমু, ক্লিট থেকে 1 ইঞ্চি উপরে। আমার মুখ থেকে টেপ আটকে থাকা একটা কান্নার মতো শব্দ বেরিয়ে যায়, যেমনভাবে আমার ঠোঁট আটকে আছে, কিন্তু টেপ শব্দটাকে ঢেকে রাখতে পারে না যেমনটা শব্দকে রাখতে পারে। আমি অনুভব করি সে থেমে যায়, তারপর আমার ত্বকের উপর হাসে। তার স্পর্শে আমি কেঁপে উঠি। গরম নিঃশ্বাস আমার সবচেয়ে সংবেদনশীল অংশে লাগে। আমার হাঁটু ভেতরের দিকে কাঁপে, কিন্তু পা বন্ধ করার সব চেষ্টায় বৃথা। আর তখন আমি টের পাই এক ফোঁটা জেদি অশ্রু গড়িয়ে পড়ে যখন তার দাঁত আমার ত্বক ছুঁয়ে যায়। আমি চিৎকার করি, দেহ ছটফট করে ওঠে। দাঁত সরিয়ে নিতে বাধ্য করি, কিন্তু তাতে দেহ আবার তার মুখে ফিরে যায়। আমি হা করে নিঃশ্বাস নেই। এবার শুধু দাঁতের স্পর্শ নয়, আরও বেশি কিছু অনুভব করি। তার জিভ ক্লিটের উপর দিয়ে চলে যায়। তার গলায় পশুর মতো গর্জন ওঠে যখন সে আমাকে স্বাদ নেয়। আমার চোখ ঘুরে যায়, মাথা পেছনে ছিটকে যায় যখন সবচেয়ে অপার্থিব এক অনুভূতি আমাকে গ্রাস করে, কিন্তু আমি তা আমার বিচারবোধকে আচ্ছন্ন করতে দেই না। সুখের সাথে সাথে ঘৃণাও ঘুরপাক খায়।
নিজের প্রতি ঘৃণা, আমার দেহের প্রতি ঘৃণা যে এর মধ্যেও কিছু অনুভব করছে, আর ঘৃণা যে সে এমন কিছু নিচ্ছে যা আমি স্বেচ্ছায় দেইনি। ধ্যাত, ও আমার উপর গর্জায়। সেই কম্পন আমাকে হঠাৎ করে শ্বাস টেনে নিতে বাধ্য করে। ওর গভীর কণ্ঠ আমার পেটে প্রজাপতির ঝাঁক উড়িয়ে দেয়। তুমি কতটা কোমল, ও ফিসফিস করে। আমি চোখ শক্ত করে বন্ধ করে ফেলি। ঘৃণা করি যে ওর কথায় আর ওর স্পর্শে আমার জন্যে ধড়পড় করে ওঠে। আরও বেশি ঘৃণা করি এই কারণে যে ও ঠিকই বলছে। আমি নিজের কামনার গন্ধ টের পাই। অনুভব করি রস নিতম্ব বেয়ে নিচে নেমে যাচ্ছে। আমি কাঁপি কারণ এই মুহূর্তে আর কিছু করার মতো নেই। এখন এর চেয়ে বেশি আমি নিজেকে ঘৃণা করি। আমার শরীরে অ্যাড্রেনালিন আর আতঙ্কে এই প্রতিক্রিয়াকে ঘৃণা করি। ও আমার পুশির চেরা বরাবর জিভ বুলিয়ে নিয়ে যায়, ধীরে ধীরে ক্লিট পর্যন্ত গিয়ে দাঁতে চেপে ধরে, যেমনটা সে বলেছিল। আমি ভয় আর সুখে চিৎকার করি। ওর কামড় এতটাই জোরে যে ব্যথার ঢেউ ক্লিট জুড়ে ছড়িয়ে যায়, কিন্তু আমাকে আসলে আঘাত করার মতো জোরে নয়। ও ধীরে ধীরে মুখ সরায়। ক্লিট দাঁতের মধ্যে আটকে থেকে টানতে টানতে ছুটে যায়। পোড়ানোর মতো এক তীব্র অনুভূতি রয়ে যায়। আমি নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু এতে ও আমার হাঁটুর নিচে হাত ঢুকিয়ে সেগুলোকে জোর করে আমার কানের কাছে ঠেলে ধরে। আমি আবার চোখ শক্ত করে বন্ধ করে ফেলি। বিশ্বাসঘাতক এক ফোঁটা অশ্রু গড়িয়ে যায়। দড়ির সাথে লড়াই করি, মুক্তি পেতে মরিয়া হই। এই অবস্থায় আমি ওর কাছে আরও উন্মুক্ত ও অসহায়। কিন্তু ঠিক যেমন হয়, বিপদের শিহরণ গিয়ে লাগে আমার গভীরে। ও আমার দেহকে এমনভাবে ভেতরের দিকে ভাঁজ করে রেখেছে যে আমার নিতম্ব আর বিছানায় নেই। ইতোমধ্যে যথেষ্ট লজ্জার মধ্যে থাকা অবস্থায় অনুভব করি কামরস পেট বেয়ে গড়িয়ে যাচ্ছে। ও গর্জায়। ওর চোখে দেখতে পাই কামনার বিস্ফোরণ। ওর দেহ শক্ত হয়ে যায়, তৃষ্ণা ও ক্ষমতার কম্পন ছড়ায়। আর সময় নষ্ট না করে ওর মুখ আবার আমার ফুঁসিতে নিয়ে আসে, ক্লিট চুষে ধরে। আমি ঝাঁকুনি দেই। আনন্দের ঢেউ ছুটে যায় নতুন করে। যখন ও টানতে টানতে চুষে ধরে, ও আর যে ব্যবহার করে না, কেবল দাঁত দিয়ে খেলা করে। আমি নড়লেই ও আরও জোরে কামড়ায়। আমি তাই নিজেকে শক্ত করে রাখি, কিন্তু তাতেও চাপ কমে না, বরং আরও বাড়ে, যতক্ষণ না তীক্ষ্ণ ব্যথা ক্লিট থেকে সারা দেহে ছড়িয়ে যায়। আমি ব্যথায় চিৎকার করে উঠি, টেপের নিচে গালি দেই, আর ঠিক সেই সময় সহ্যসীমা পার হয়ে যায়। ও ছেড়ে দেয়। আমি হাঁপাতে থাকি। স্বস্তি আর অবশিষ্ট ব্যথার মাঝে ক্লিট ধড়পড় করতে থাকে, কিন্তু সে আমাকে বেশিক্ষণ বিশ্রাম নিতে দেয় না। ওর মধ্যমা আমার ভেতরে ঢুকে যায়, মিষ্টি জায়গায় গিয়ে আঘাত করে। আমার নিতম্ব ওর হাতে উঠে যায়। এক ভিন্ন রকমের সুখ দেহে ছড়িয়ে পড়ে, একটা সুখ যা পোড়ায় কিন্তু অদ্ভুতভাবে অসাধারণ লাগে। ব্যথা পেয়েছিলে? ও নিচু স্বরে জিজ্ঞাসা করে। মাথা কাত করে আঙ্গুলের চলাফেরা দেখাতে থাকে। এখন যেহেতু এক পা মুক্ত, ইচ্ছে করে ওর মুখে লাথি মারি, কিন্তু সেই কামড়ের স্মৃতি পা থামিয়ে দেয়। আমি নীরবে রাগে ফুঁসে উঠি। ওর দিকে আগুন ছোড়া দৃষ্টিতে তাকাই। রাগ আমাকে ভেতর থেকে পুড়িয়ে দেয়। ও নীরবতা পছন্দ করে না। এক হতাশার সুরে গুঙ্গিয়ে ওঠে। নিচু হয়ে ওর দাঁতের মধ্যে ক্লিট চুষে ধরে। এবার নরমভাবে কামড় দেয়, সাথে সাথে ওর আঙ্গুল মিষ্টি জায়গায় আঘাত করতে থাকে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। নরমভাবে দাঁত চালিয়ে যায় বারবার, যতক্ষণ না আমি পাগল হয়ে যাই। আরও চাইতে চাইতে, আবার তাকে শেষ করে দিতে চাইতে। মনে রেখো ছোট ইঁদুর, কামড়ের মাঝে ফিসফিস করে, মনে রেখো তোমার অবাধ্যতা তোমাকে কষ্ট দেয়। আরেকটা তীক্ষ্ণ কামড়। আমি নিতম্ব সরিয়ে নিতে চাই, কিন্তু কোনো লাভ হয় না। মনে আছে কেমন লেগেছিল যখন আমার বন্দুক তোমার পুশিতে ছিল? ভাবো, যদি আমার জীব তোমার ভেতরে যায়, আমার লিঙ্গ, তখন যে সুখ পাবে তা হবে অন্ধকারময়। ওর আঙ্গুল বাঁকায়। কথাগুলোর সত্যতা প্রমাণ করে। সে অন্ধ সুখ ছুটে যায় সারা দেহে। আমি অনুভব করি ভেঙে যাওয়া। সেই মুহূর্তে যখন দেহ সিদ্ধান্ত নেয় ওর যা দিচ্ছে তা দরকার, তাকে থামানোর চেয়ে আমি নিজের ভেতরের অন্ধকার অংশের সাথে লড়াই করি। যে অংশ ওর কাছে আরেকটু চাইতে চাইছে, আমি চেষ্টা করি সে অংশটিকে হত্যা করতে, যাতে সে কোনোদিন বের হতে না পারে। কিন্তু তখন ওর আঙ্গুল বের করে নেয়, ঢোকায় আরও 2 আঙ্গুল। চোখ ঘুরে যায় যখন ও আমাকে প্রসারিত করে, সেই মিষ্টি জায়গায় আঘাত করতে থাকে।
ক্লিটে নতুন করে কামড় বসায়। অন্ধকার দিক জিতে যায়। যখন দেখি দেহ লড়াই শুরু করে, এবার লজ্জাজনকভাবে নিজেকে ওর সাথে ঘষতে থাকে, কিন্তু ও দিচ্ছে না, যা আমার দেহ চায়। ও ক্লিটে দাঁত দিয়ে কামড়াতে থাকে, চুষতে থাকে, কিন্তু জিভ দেয় না। হতাশা বাড়তে থাকে। আমি রেগে যাই এবার, কারণ ও সুখ দিতে অস্বীকার করছে। হারামজাদা, আমি টেপের নিচে চিৎকার করি। ওর হাসি স্পষ্ট করে ও শুনেছে। রেগে গিয়ে আমি পা ছুড়ে দেই। ও অল্পের জন্য এড়িয়ে যায়। একটা পশুর গর্জন ওর বুক থেকে বেরিয়ে আসে। ও আমার হাঁটু এমনভাবে চেপে ধরে যে কাল দাগ হবে। সেই গর্জন কামনার নয়, রাগের। যদি আমাকে কাল পাদ্রির সামনে দাঁড় করানো হয়, তবু আমি অস্বীকার করব না যে সেই গর্জন কতটা সেক্সি ছিল, বা কিভাবে আমার পুষি তাতে দপদপ করেছে। আমি কোনোদিন স্বীকার করব না, নিজেকেও না। ওর হাতের চাপ আরও বাড়ে। কাল ওর নিচে ওর আঙ্গুলের চাপ থাকবে, যা আমার শরীরে ছড়িয়ে থাকা হিকির সাথে মানাবে। কি শিখলে ছোট ইঁদুর? ও হিংস্রভাবে ক্লিটে ফোঁ দেয়। আমি গর্জাই। হতাশার এক ফোঁটা অশ্রু গড়িয়ে চুলে মিশে যায়। আবার আমাকে বলবে দূর হতে। ও জিভে টোকা দেয়, যা এত দ্রুত যে তৃপ্তি পাওয়ার আগে চলে যায়। আমি ওকে গালি দেই যতক্ষণ না ও টেপ ছিঁড়ে মুখ দিয়ে সরিয়ে দেয়। মুখের ব্যথা উপেক্ষা করে গালি চালিয়ে যাই। তুই এক পাগল মা। কথা শেষ করার আগে ও আবার তীক্ষ্ণ কামড় বসায়। আবার বলে, আমাকে দূর হতে বলবে। আমি হাঁপাচ্ছি, নিজেকে শান্ত করার চেষ্টা করি। আমি জানি না কোন অনুভূতিকে কী নামে ডাকবো। বুকের ভেতর সব একসাথে ফেটে যাচ্ছে। সম্ভবত আমি দাঁত কামড়ে বলি। ও হাসে এক অন্ধকারময় সুরে। ও আবার নরমভাবে কামড় দেয়। এবার খেলার চলে। তাহলে মনে রেখো, এরপর কি হবে। আমি মুখ বন্ধ করে থাকি। আমি খুব ভালো করে জানি কি হবে, শুধু শোনার বাকি। আমার এই নীরবতার জবাবে ও আঙ্গুল বের করে নেয়, কিন্তু তার আগে ও জিভ চালিয়ে দেয়। এবার ধীরে, শিথিলভাবে জিভ চেপে ধরে নিচ থেকে উপর পর্যন্ত টেনে নিয়ে যায়। বিশেষ মনোযোগ দেয় স্পন্দিত ক্লিটের উপর। আমার চোখ বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস আটকে যায়, মেরুদণ্ড কেঁপে ওঠে, তৃপ্তিতে সমস্ত দেহে ছড়িয়ে পড়ে। আমি পিঠ বেঁকে উঠি, ওর জিভের কাছে নিজেকে ছেড়ে দেই। কিন্তু ঠিক যখন লজ্জাহীনভাবে ওর মুখের সাথে ঘর্ষণ করতে শুরু করি, তখন ও থামিয়ে দেয়। বুঝেছ? আবার জিজ্ঞাসা করে, স্বর বিজয়ের ছোঁয়ায় ভরা। আমি একটা হতাশার ঢোক গিলে ফেলি। গলা পরিষ্কার করে বলি, যদিও কথা মুখে ব্যাটারির তীব্র ক্ষারযুক্ত অম্ল পদার্থের মতো লাগে। হ্যাঁ, স্পষ্ট বুঝেছি, কিটি ক্যাট। এক অন্ধকার হাসি আমার কেন্দ্রে নেমে আসে। লজ্জাজনকভাবে দেহ নিজের ইচ্ছায় ওর মুখের দিকে এগিয়ে যায়। ওর জিভ আমার ফুসির ভিতর ঢুকে যায়, লালসায় বুলিয়ে নিতে থাকে। একটা আর্তনাদ বেরিয়ে আসে, লজ্জাজনকভাবে জোরে। প্রেশার বাড়তে থাকে যখন ও ঠিক তাই করে যা আমি নীরবে চাইছিলাম। জিভ ক্লিটে ঘুরতে থাকে নিখুঁত চাপ দিয়ে। তারপর তার জিহ্বা পুশির ভেতরের পেশিতে ঢুকে পড়ছে এবং ছুঁয়ে যাচ্ছে। আমার চিৎকার ঘরের বাতাসে প্রতিধ্বনিত হয়। আমি চাই না ও শুনুক, কিন্তু থামাতে পারি না। আমি ওর কাছে নিজেকে হারিয়ে ফেলি। ওর জিভের নিচে পেটের গভীরে কুণ্ডলি পাকানো সেই উত্তেজনার বাঁধ ভেঙে বেরিয়ে আসে। আমি তীক্ষ্ণ শ্বাস নেই, গলার মধ্যে আর্তনাদ আটকে থাকে। ঠিক তখন ও দুই আঙ্গুল ঢুকিয়ে দেয়, পরম সুখ বিস্ফোরিত হয়। আর আমি কোনো কিছুতেই আটকাই না। উড়ো দিয়ে ওর মাথা চেপে ধরি। আমার ফুসিতে ডুবে মর, আমার কোনো যায় আসে না। একমাত্র সুখ আমাকে গ্রাস করে নেয়, আমাকে ভেঙে টুকরো করে দেয়। এটা স্বর্গে ওঠা নয়, এটা হলো পাপের মধ্যে ডুবে যাওয়া। আমি আর কোনোদিন আগের মতো হব না। আমি নরকের মধ্যে নেমে গিয়েছি, শয়তানের হাতে খাওয়া হয়ে গিয়েছি। আমার গলা দিয়ে আর্তনাদ বের হয়। ওর গর্জন উত্তর দেয়। ও আমার ওরও আঁকড়ে ধরে, অর্গাজমকে দীর্ঘায়িত করে। শেষমেশ ও মুখ সরিয়ে নেয়, গলা থেকে গর্জন বেরিয়ে আসে। আমি ক্লান্ত, কিন্তু ওর আঙ্গুল এখনও নড়ছে। ও আমার মুখ চেপে ধরে, ঠোঁটে ঠোঁট রাখে। এক ফোঁটা লালা ওর মুখ দিয়ে আমার মুখে পড়ে। তোমার রস গিলে ফেলো, ও গর্জায়। আর আমি গিলে ফেলি। গলার নিচে সেই স্বাদ ছড়িয়ে যায়। ও গর্জে ওঠে, তারপর ঠোঁট দিয়ে আমার ঠোঁট চেপে ধরে। আমি ওকে করতে দেই। পরের বার নিজেকে জিজ্ঞেস করব কেন। আমরা গভীর চুম্বন করি। ওর আঙ্গুল এখনো ভিতরে নড়ছে। একসময় ও আঙ্গুল বের করে মুখের দুপাশে হাত রাখে, যেন কোমলতায় ছুঁয়ে যায়। ওর আসল রূপের সাথে একদম বিপরীত।
যখন আমাদের দেহ একে অপরের সাথে ঘষা খায়, আমি সুখে আর্তনাদ করি। ও হঠাৎ থামিয়ে দেয়। সেই মুহূর্তে সময় আর স্পষ্টতা ফিরে আসে। মাথায় আঘাতের মতো ধাক্কা দেয়। আমি চোখ খুলি না, গভীর শ্বাস নেই। ওর দেহ আমার উরুর ফাঁক থেকে সরে যায়। আমি তৎক্ষণাৎ ভাঁজ করে নেই, নিজেকে লুকিয়ে ফেলি। ওর দ্বারা গ্রাসিত হওয়ার মানে হলো বৈদ্যুতিক পানিতে ডুবে যাওয়া। কোনো বাতাস নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। শেষে যখন সে আমাকে পানির বাইরে টেনে আনে, আমি দম নিতে পারি, কিন্তু বুঝতে পারি আমি আর আগের মানুষ নই। আমি তাকে ঘৃণা করি এই জন্য সুখ মিলিয়ে যায়, রাগ আর ঘৃণা আবার জেগে ওঠে। ও কিছু বলে না, কিন্তু ওর ভেতরে পাওয়ার বুদবুদ করতে থাকে। তৃষ্ণা, কামনা, এক হিংস্র জানোয়ার ওর ত্বকের নিচে কাঁপতে থাকে। যদি তা বেরিয়ে আসে, আমি জানি আমি আর নিজেকে আটকাতে পারবো না। আমি আবারও ওকে এটা করতে দিলাম, বন্দুক দিয়ে, আর এখন এইভাবে। ও আমাকে জোর করে, আমরা দুজনেই তা জানি। তবু শেষমেশ আমি তা চাইতে থাকি। দুজন টিনেজারের মতো আমরা চুমু খেলাম। আমি জানি না এ তথ্য নিয়ে কি করব। এই মুহূর্তে নীরবতা, শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ। আমি চোখ খুলতে পারি না। প্রথমবার উপরে বসে থাকা ঈশ্বর আমার প্রার্থনা শুনল। সে ওকে দড়ি খুলে আমাকে ছেড়ে চলে যেতে বাধ্য করলো। আমি চোখ খুলে ওকে যেতে দেখি, মুখ থেকে বিষ নামিয়ে রাখি। জানি বললে ও আরেকটা হুমকি পালন করবে। ও দরজার কাছে দাঁড়ায়, মুখ ফিরিয়ে নেয়। চাঁদের আলোয় ওর চোয়াল, ত্বকের ওপর ভেজা দাগ আর এক টুকরো ক্ষত দেখা যায়। ও কিছু বলে না, নিচে ঠোঁট কামড়ে ধরে, যেটা এখন আমার স্বাদ লেগে আছে। শেষমেশ ও ঘুরে দাঁড়ায়, দরজা বন্ধ করে দেয়। দ্বিতীয়বারের মতো আমি একা থেকে যাই, ভাঙা ও বিধ্বস্ত অবস্থায়। আর আমি আবারও চোখের জল ফেলতে দেই, নিজেকে খুঁজে পেতে চেষ্টা করতে থাকি। ডায়েরি, 19 জুন 1945। জন আবার মদ খেয়েছে। আমি তাকে বলেছিলাম আমার একটু নিজের জায়গা দরকার, আর স্বাভাবিকভাবে আমি লুকিয়ে রোনালদোর সাথে দেখা করতে বেরিয়ে পড়ি। আমি জানি আমার স্বামী কষ্ট পেয়েছে আর রেগে আছে, আর তার কঠিন কিন্তু সত্য কথাগুলো থেকে পালানোর জন্য আমি বেরিয়ে যাই অন্য একজনের সাথে প্রতারণা করতে। হে ঈশ্বর, আমি খুবই খারাপ, সত্যিই খারাপ, কিন্তু আমি কিভাবে থামবো তা জানি না। আর ইদানিং আমি নিজেকে নিরাপদ অনুভব করছি না। জন আরও বেশি মদ খাচ্ছে, আর যদিও সে এখন আমাকে আঘাত করেনি, আমি ভয় পাচ্ছি সে হয়তো একদিন করবে। দিন যত যাচ্ছে ওর রাগ আরও বাড়ছে। ও কাজ থেকে ফিরে আসে আর সেরার উপর ছোটোখাটো ব্যাপার নিয়েও চিৎকার করে। এমনকি ওর কান্নাও বের করে দিয়েছে কয়েকবার। আমি সেরাকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা এখন খারাপ একটা সময় পার করছি। ও এখন 15 বছরের আর যথেষ্ট বড় হয়েছে এটা বোঝার জন্য যে সব বিষয় সবসময় রঙিন আর আনন্দময় হয় না। সেরা আমাকে অনুরোধ করেছে যেন আমি জনের সাথে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করি, কিন্তু আমি এখন আর পুরোপুরি নিশ্চিত নই আমি সেটা করতে চাই কিনা, এমনকি যদি সেটা সেরার জন্য হয়। আর আমি জানি এটা আমাকে ভীষণ স্বার্থপর করে তুলছে। এই ছিল আজকের এপিসোড। কেমন লেগেছে তোমাদের কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি। টাটা।